তাহলে দেখো আজকে আমরা পড়বো হচ্ছে কি হিউম্যান জিওগ্রাফি। কিন্তু হিউম্যান জিওগ্রাফি পড়ার আগে আমরা যে হিউম্যান জিওগ্রাফি কোন জিওগ্রাফির মানে হিউম্যান জিওগ্রাফি থেকে আর কোন কোন যে পার্টগুলো মানে ভূগোলের যে অংশগুলো সেগুলো দেখব। তাহলে এন্টায়ার আমরা যদি জিওগ্রাফিকে ভাগ করি তাহলে মূলত আমরা চারটে ভাগ করবো, বাকি ভাগগুলো আমরা যাব না। প্রথমে পাবো ফিজিক্যাল জিওগ্রাফি, তারপরে কি পাবো, তারপরে জিওগ্রাফিক্যাল থট পাবো, তারপরে কি পাবো, তারপরে মেথডস অ্যান্ড টেকনিক পাবো, এগুলোর ভাগ আছে আবার। টেকনিক্স পাবো, ঠিক আছে। তারপরে আমরা পাবো হিউম্যান জিওগ্রাফি, যেটা আমরা আজকে পড়বো হিউম্যান জিওগ্রাফি। এটাকে আমি হিউম্যান জিওগ্রাফি লিখি, ঠিক আছে। বাকি যেগুলো আছে ফিজিক্যাল জিওগ্রাফি এর কী ব্রাঞ্চ আছে আমরা দেখব। জিওগ্রাফিক্যাল থট বা এটাকে অনেক সময় ফিলোসফিক্যাল জিওগ্রাফি বলা হয়, সেটারও কী ব্রাঞ্চ আছে আমরা পরে দেখব। মেথডস অ্যান্ড টেকনিক্স যেগুলো আছে জিওগ্রাফির যেগুলো ব্রাঞ্চ সেগুলো আমরা দেখব, সেগুলো আমরা পরে দেখব। আজকে আমাদেরকে যেটা দেখতে হবে যে কোনগুলো আমাদের হিউম্যান জিওগ্রাফির পার্ট বা হিউম্যান জিওগ্রাফির ব্রাঞ্চ কোনগুলো আছে। মেনলি হিউম্যান জিওগ্রাফির যে ব্রাঞ্চগুলো যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমেই কি পাবো, প্রথমেই আমরা পাবো সোশ্যাল বা কালচার, সোশ্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি। আমি কি বলছি যে এইগুলোর থেকে কীরকম কোশ্চেন দেয়, বলবে কোনটা হিউম্যান জিওগ্রাফির পার্ট নয়, কোনটা ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট নয়, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে আছে গিয়ে হিস্টোরিক্যাল জিওগ্রাফি, তারপর আছে পলিটিক্যাল জিওগ্রাফি, এটা দেখা যাচ্ছে তো। প্রথমে তাহলে দেখো, প্রথমে এটা 1 নাম্বার সোশ্যাল জিওগ্রাফি, 2 নাম্বার হিস্টোরিক্যাল জিওগ্রাফি, 3 নাম্বার পলিটিক্যাল জিওগ্রাফি। এদেরও আবার কিন্তু ছোট ছোট সাব ব্রাঞ্চ আছে। এবং লাস্ট হচ্ছে কি ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল। তাহলে অর্থনৈতিক ভূগোল কার অংশ? হিউম্যান জিওগ্রাফির অংশ। ইকোনমিক, এই চারটে হচ্ছে গিয়ে মেন যে হিউম্যান যে জিওগ্রাফি আছে সেই হিউম্যান জিওগ্রাফির ভাগ, ঠিক আছে। এখন এখানে আরও একটি বিষয় তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে যেটা আমার একবারে বেরিয়ে গেছে, যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা করব পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি। তাহলে দেখো আমাদের সিলেবাসে কি আছে, আমাদের সিলেবাসে বলা আছে হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড পপুলেশন এবং সেটেলমেন্ট। তাহলে হিউম্যান জিওগ্রাফির একটা পার্ট বা ব্রাঞ্চ আমরা বলতে বলি পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফি। আমাদের সিলেবাসে এইটাই আছে, বড় করে বলা আছে হিউম্যান জিওগ্রাফির আন্ডারে তোমার এই 3, 4 এটা 4 লিখি, এটা 5 লিখি, এটা পরে আছে ইকোনমিক জিওগ্রাফি, ঠিক আছে। আমরা ইকোনমিক জিওগ্রাফি পড়ি, আমরা পলিটিক্যাল জিওগ্রাফি পড়ি, কিন্তু সেগুলো আমাদের সিলেবাসে নেই। পলিটিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফির যে পার্টটি আমাদের সিলেবাস আছে সেটি হচ্ছে গিয়ে পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, তার সাথে হিউম্যান জিওগ্রাফির কিছু ইন্ট্রোডাকশন পার্ট। তাহলে এগুলো হচ্ছে মেন ব্রাঞ্চ। এবারে এদেরও হচ্ছে গিয়ে ছোট ছোট সাব ব্রাঞ্চ আছে। যেমন ধরো আমরা যদি দেখি যে পপুলেশন এবং সেটেলমেন্ট যে জিওগ্রাফি আছে, সেই পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফির আবার দুটো ভাগ আছে, একটা রুরাল একটা আরবান, ঠিক আছে। আমি ওপরের এইগুলো মুছে দিচ্ছি যাতে এই নিচের লেখাটা স্পষ্ট হয়, ঠিক আছে। তাহলে পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফির, আচ্ছা আমি এটা এভাবে লিখি তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। একটা একটা করে আসছে আমি পরপর, এই ছকটা আশা করি করে নিয়েছো। আমরা হিউম্যান জিওগ্রাফি লিখি, হিউম্যান জিওগ্রাফি, ঠিক আছে। তার মানে হিউম্যান জিওগ্রাফিতে কত কি বিষয় নিয়ে আলোচনা হয় দেখো। তাহলে প্রথমেই যে ভাগটা হচ্ছে কি ছিল, যেটা তোমার নর্মালি হচ্ছে কি সোশ্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি, সেটাতে যাব না, আমরা আসবো গিয়ে তোমার পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি।
পপুলেশন সেটার ভাগ নেই বলে আমরা যাচ্ছি না, পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, বুঝেছে? এই পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফির আবার দুটি ভাগ আছে। কি কি? এর একটি ভাগ হচ্ছে গিয়ে রুরাল, 2 নম্বর ভাগ হচ্ছে আরবান। কি বললাম? পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফির দুটি ভাগ, একটি হচ্ছে রুরাল এবং অপরটি হচ্ছে আরবান। তার মানে পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফির দুটি ভাগ, রুরাল এবং আরবান। এরপরে যদি আমরা দেখি তোমার হচ্ছে গিয়ে ইকোনমিক জিওগ্রাফির কিন্তু আবার আমরা অনেক ভাগ পাবো, ঠিক আছে? তাহলে মেনলি হিউম্যান জিওগ্রাফির যে ভাগগুলো আছে সেই ভাগের মধ্যে পপুলেশন এবং ইকোনমিকেরই সব থেকে বেশি সাবভাগ আছে। তাহলে ইকোনমিক জিওগ্রাফির কি কি সাব ব্রাঞ্চ আছে না? প্রথমেই থাকবে গিয়ে তোমার এগ্রিকালচার, তোমরা সবাই জানো এগ্রিকালচার পড়ো। এগ্রিকালচারের পরে কি থাকবে? এগ্রিকালচারের পরে বিভিন্ন যে সময় ট্যুরিজম থাকবে, তারপর হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি থাকবে, তারপর হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার থাকবে, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট থাকবে, সার্ভিসেস থাকবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে গিয়ে তোমার মেন যে ইকোনমিক জিওগ্রাফির ভাগ সেগুলো। তাহলে বি কি থাকবে? ট্যুরিজম থাকবে। সিতে কি থাকবে? ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট থাকবে, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট থাকবে। ডিতে কি থাকবে? ডি থাকবে সার্ভিস থাকবে, সার্ভিসেস থাকবে, ঠিক আছে? ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট থাকবে। তাহলে কটা হলো? 1 2 3 4টে হলো। এবং এর সাথে কি থাকবে? ইন্ডাস্ট্রি থাকবে এবং ইনফ্রাস্ট্রাকচার থাকবে। ইন্ডাস্ট্রিজ থাকবে, তার সাথে হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার থাকবে। ইনফ্রাস্ট্রাকচার। তাহলে ইকোনমিক জিওগ্রাফির আমরা যে ব্রাঞ্চগুলি, সাব ব্রাঞ্চ, সেগুলো হচ্ছে কি এই এগ্রিকালচারাল জিওগ্রাফি, ট্যুরিজম জিওগ্রাফি, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, সার্ভিসেস, প্রাইমারি সার্ভিসেস, সেকেন্ডারি সার্ভিসেস যেগুলো আমরা পড়ি, ইন্ডাস্ট্রিজ আছে মানে শিল্প ভূগোল যেটা, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে গিয়ে ইকোনমিক জিওগ্রাফির ব্রাঞ্চ। তাহলে আমরা যদি এখানে পরপর আমরা লিখে দিই যে বাকি যে পোর্শনটা, তাহলে এটা একটা ভাগ গেল, ঠিক আছে? এটা এ নাম্বার, ঠিক আছে? এটা বি নাম্বার, সি নাম্বারে কি থাকবে? সি নাম্বারে থাকবে সোশ্যাল, অ্যান্ড কালচারাল জিওগ্রাফি, ঠিক আছে? ডি নাম্বারে কি থাকবে? এটা সি। ডি নাম্বারে কি থাকবে? পলিটিক্যাল জিওগ্রাফি। পলিটিক্যাল জিওগ্রাফি মেন 4টে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, দেখাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা একটু ওপরের দিকে লিখি, ঠিক আছে? দেখাচ্ছে না তো, এটা দেখাচ্ছে না, তাহলে আমরা ওপরে লিখি। ডিতে কি থাকবে? আচ্ছা, এদিকে আমি ব্ল্যাক কালিতে লিখে দিচ্ছি, পলিটিক্যাল জিওগ্রাফি, and last one is historical, এগুলো হচ্ছে মেন যে আমার হিউম্যান যে জিওগ্রাফি আছে, সেই হিউম্যান জিওগ্রাফির বিভিন্ন ব্রাঞ্চগুলো আছে, ঠিক আছে? বিভিন্ন ব্রাঞ্চ, এগুলো হচ্ছে কি ব্রাঞ্চগুলো হয়েছে। এগুলোর থেকে অনেক সময় কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? এখন এই যে হিউম্যান জিওগ্রাফি বা হচ্ছে গিয়ে পপুলেশন জিওগ্রাফি প্রথম ইন্ডিয়াতে মনে রাখবে কোন ইউনিভার্সিটিতে বা কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল? সেটা হচ্ছে গিয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। কি বলছি? পপুলেশন জিওগ্রাফির এই যে পপুলেশন জিওগ্রাফি স্টাডি ইন্ডিয়াতে প্রথম শুরু হয়েছিল পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে। কোন ইউনিভার্সিটি? পাঞ্জাব ইউনিভার্সিটি।
পাঞ্জাব ইউনিভার্সিটিতে তোমার প্রথম শুরু হয়েছিল। ঠিক আছে, এইবারে আমরা মেন হিউম্যান জিওগ্রাফির পোর্শনে বা হিউম্যান পপুলেশনের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আমরা সরাসরি চলে যাব। ঠিক আছে, এগুলো আশা করি লিখে নিয়েছো। এবারে এই যে আমরা প্রথমেই দেখব হচ্ছে কি আমাদের যে পপুলেশনের যে ডাটা, ঠিক আছে, যে পপুলেশনের যে ডাটা সেই ডাটা আমরা পাবো কোথা থেকে, তাই তো? জনসংখ্যা সংক্রান্ত তথ্য আমরা পাবো কোথা থেকে? তো জনসংখ্যা সংক্রান্ত তথ্য আমরা মেনলি প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি জনসংখ্যা সংক্রান্ত তথ্যগুলোকে। সেগুলো হচ্ছে গিয়ে তোমার নর্মালি স্টক ডাটা আর হচ্ছে ফ্লো ডাটা। তাহলে এখানে আমরা হিউম্যান জিওগ্রাফি লিখে রাখি, হিউম্যান জিওগ্রাফি। তাহলে সোর্সেস অফ ডাটা কীরকম হয়? ডাটা হচ্ছে গিয়ে কোনো একটি এলিমেন্ট বা কোনো একটি উপাদানের নিউমেরিক কনটেক্সট আমরা বলতে পারি। ঠিক আছে, এখন ডাটা হচ্ছে দু রকমের হয়, স্টক ডাটা এবং ফ্লো ডাটা। তাহলে ডাটা ক রকমের হয়? একটা হচ্ছে স্টক ডাটা, যে ডাটাটা স্টক আছে স্টক ডাটা, আর একটা হচ্ছে ফ্লো ডাটা। স্টক ডাটা কোনগুলো? না, স্টক ডাটা মনে রাখবে যেগুলো আদমশুমারি বা সেন্সাস বা সার্ভের মাধ্যমে যেগুলো করা হচ্ছে তোমার, সেগুলো হচ্ছে গিয়ে স্টক ডাটা। আর ফ্লো ডাটা হচ্ছে গিয়ে যেগুলো রেজিস্ট্রেশনের মাধ্যমে করায়। ঠিক আছে, তার মানে এখানে বিভিন্ন সেন্সাস, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে সার্ভের মাধ্যমে আমরা যে ডাটাগুলো পাবো সেগুলো হচ্ছে গিয়ে স্টক ডাটা। আর হচ্ছে গিয়ে ফ্লো ডাটা কোনগুলো? ফ্লো ডাটা হচ্ছে কি যেমন রেজিস্ট্রেশন, ঠিক আছে, যেমন বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, তারপরে কি হবে? তারপরে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ইমিগ্রেশন বা হচ্ছে গিয়ে আউট মাইগ্রেশনে বা ইমিগ্রেশনটা ধরবে। ঠিক আছে, ইমিগ্রেশন বা হচ্ছে গিয়ে আউট মাইগ্রেশন বা ইমিগ্রেশন, এই সমস্তগুলো। তার সাথে কি থাকবে? তার সাথে ডাইভোর্স থাকবে, ম্যারেজ থাকবে, এগুলো হচ্ছে গিয়ে ফ্লো ডাটার মধ্যে পড়বে। এখন আমরা এখানে দুটো আরও ফার্দার দুটো জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে তোমার এক আদমশুমারি আর একটা হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক। আরও বিভিন্ন ধরনের পদ্ধতি, যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে এজেন্সি আছে, ঠিক আছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে এজেন্সি আছে, ডেমোগ্রাফিক স্যাম্পল সার্ভে আছে, পপুলেশন রেজিস্টার আছে, ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা ডাটা কালেকশন করতে পারি। তাহলে কি কি মাধ্যমে ডাটা কালেকশন করতে পারছি? এগুলো হচ্ছে গিয়ে দু ধরনের ডাটা হয়, স্টক ডাটা হয়, ফ্লো ডাটা হয়। এখন আমরা যে ডাটা কালেকশন করি সেগুলো কি? সেগুলো হচ্ছে কি প্রধানত সেন্সাস, তারপরে কি সেন্সাসের পরে কি আমরা করি হচ্ছে কি ভাইটাল স্ট্যাটিস্টিক, তারপর হচ্ছে কি পপুলেশন রেজিস্টার, তারপরে আমরা কি করি? তারপরে আমরা করি হচ্ছে কি ন্যাশনাল স্যাম্পল সার্ভে। আমাদের যে অর্গানাইজেশন আছে সেই ন্যাশনাল স্যাম্পল সার্ভে যে অর্গানাইজেশন থেকেও আমরা পাই। ঠিক আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন পাবলিকেশনস আছে। কি আছে? ইন্টারন্যাশনাল পাবলিকেশনস আছে। এই সমস্ত জায়গাগুলোর থেকে আমরা কিন্তু মানুষের যে জনসংখ্যার যে ডাটা সেই ডাটাগুলো পেয়ে থাকি। এখন হচ্ছে কি আমাদের যেটা জানবো সেটা হচ্ছে সেন্সাস এবং ভাইটাল স্ট্যাটিস্টিক, এগুলোর থেকে নর্মালি কোশ্চেন আসে। ঠিক আছে, এখন নর্মালি আমরা জানি যে আদমশুমারি মানে কি একটা নির্দিষ্ট সময় অন্তর কোনো একটি দেশ বা কোনো একটি স্থানে নির্দিষ্ট সময় অন্তর কি করা হয়? নির্দিষ্ট সময় অন্তর জনগণনা করা হয়, সেটাকেই বলা হয় সেন্সাস। এখন এই যে সেন্সাস, ঠিক আছে, এই যে সেন্সাস প্রথম কোথায় শুরু হয়েছিল? এটাও কিন্তু একটা কোশ্চেন। সেন্সাস প্রথম কোথায় শুরু হয়েছিল এবং কত সালে শুরু হয়েছিল? মনে রাখবে, সেন্সাস 1665 সালে কানাডার কুইবেক প্রদেশ, কি 1665 সাল কানাডার কুইবেক, কোথায় বলছি? কানাডার কুইবেক প্রদেশে প্রথম শুরু হয়েছিল, যদি ওয়ার্ল্ডের বেসিসে আমরা ধরি। ঠিক আছে, ওয়ার্ল্ডের বেসিসে ধরি 1665 সালে কানাডার কুইবেক
প্রদেশে প্রথম সেন্সাস হয়েছিল। এরপরে বিভিন্ন সময়, যেমন 1703 সালে আইসল্যান্ডে হয়েছিল, তারপরে 1790 সালে লন্ডনে হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ করছে, ফাঁকা আছে, করছে পড়া পড়ি করছে 12টা, ঠিক আছে। তাহলে 1703 সালে আইসল্যান্ড এবং 1790 সালে ইউএসএ। 1703 সালে হচ্ছে আইসল্যান্ড এবং হচ্ছে গিয়ে 1790 সালে হচ্ছে কি যুক্তরাজ্য। 1790 সালে হচ্ছে কি, সরি 1790 সালে হচ্ছে ইউএসএ, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমাদের ইন্ডিয়াতে যদি আমরা দেখি, কখন 1872 সালে প্রথম সেন্সাস হয়েছিল। ঠিক আছে, 1872 সালে মনে রাখবে প্রথম সেন্সাস হয়েছিল, কিন্তু প্রথম পূর্ণাঙ্গ কখন হয়েছিল? 1881 সালে। ঠিক আছে, 1881 সালে প্রথম সেন্সাস হয়েছিল। এখন এই যে সেন্সাসের মাধ্যমে যে ডাটা কালেকশন, এই ডাটা কালেকশনেরও দুটো মেথড আছে। ঠিক আছে, দুটো মেথড কি? একটা হচ্ছে ডিফ্যাক্টো মেথড, আর একটা হচ্ছে ডি জুরি মেথড। কি বললাম? একটা ডিফ্যাক্টো মেথড আর একটা হচ্ছে ডি জুরি মেথড। এই দুটো পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে, দুটো পদ্ধতির মাধ্যমে ডাটাগুলো কালেকশন করা হয়। আমি আরেকবার লিখবো, চিন্তার কোনো কারণ নেই। তাহলে সেন্সাসে আমি কি বললাম? সেন্সাসে দুই ধরনের ডাটা কালেকশন মেথড আছে। কি বললাম? সেন্সাস লিখবে এখানে, সেন্সাস দুই ধরনের পদ্ধতি আছে, একটা ডিফ্যাক্টো আর একটা হচ্ছে ডি জুরি। ডিফ্যাক্টো মেথড কোনগুলো? না, ডিফ্যাক্টো মেথড হচ্ছে সেই মেথডগুলো যেখানে জনগণনা করার সময়, পপুলেশন কাউন্ট করার সময়, ধরো আমার বাড়ি হচ্ছে গিয়ে আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, ঠিক আছে, এখন আমি যখন সেন্সাস হচ্ছে তখন আমি আছি কলকাতায়। তাহলে যখন কলকাতায় সেন্সাস গণনা চলছে তখন আমাকেও কিন্তু ওখানে কাউন্ট করবে। এই মেথডটাকে বলা হয় ডিফ্যাক্টো মেথড। মানে আমি যেখানে থাকবো, জন্মভূমি আমার যেখানেই হোক, আমি যেখানে থাকবো সেখানকার ধরে আমাকে যখন কাউন্টটা করবে তখন সেটা হচ্ছে ডিফ্যাক্টো মেথড। ঠিক আছে, এরপরে আছে ডি জুরি মেথড। দেখো ডি জুরি মেথড, এই মেথডটা কি না, এই মেথডটা হচ্ছে গিয়ে যার যেখানে জন্মস্থান তাকে সেখানেই কাউন্ট করা হয়। কি করা হচ্ছে? যার যেখানে জন্মস্থান তাকে সেখানে ধরেই কাউন্ট করা হচ্ছে। এই পদ্ধতিটা সবথেকে বেশি সুইটেবল এবং সবথেকে বেশি নির্ভুল। ঠিক আছে, সবথেকে বেশি নির্ভুল। ভারত সরকার, ভারতের যে সেন্সাস, সে 1940 সালের পর এই পদ্ধতিতে লোক গণনা শুরু হয় ডিজুরি মেথডে। তার আগে ডিফ্যাক্টো মেথডে গণনা করত। তাহলে 1940 সালের পর ভারত ডিফ জুরি মেথডে লোক গণনার কাজ শুরু করে। ডিজুরি মেথডটা বুঝতে পারলে? ধরো আমি লোক গণনার সময় কলকাতায় আছি, আমার জন্মস্থান বাঁকুড়া, কিন্তু সেন্সাসের সময় ওখানে লোক আসলেও আমাকে কাউন্ট করবে না। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কোথায় বাড়ি বা কোথায় তোমার জন্ম হয়েছে। তখন যদি বলি আমি বাঁকুড়াতে জন্ম হয়েছে, তাহলে ওটা ঠিক আছে, তাহলে ওটা বাঁকুড়াতে কাউন্ট হয়ে যাবে। এই মেথডটা হচ্ছে ডি জুরি মেথড। ঠিক আছে, এটা হচ্ছে সেন্সাস সম্বন্ধে দু চার কথা। এরপর হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক। ভাইটাল স্ট্যাটিস্টিক কি? ভাইটাল স্ট্যাটিস্টিক, এর সেন্সাস গেল 1 নাম্বার। 2 নাম্বার কি আছে? ভাইটাল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, ভাইটাল স্ট্যাটিস্টিক্স কোনগুলো না, যেগুলো আমরা ম্যানুয়ালি রেজিস্টার করাই, সেই সমস্ত ডাটাগুলোকে ভাইটাল স্ট্যাটিস্টিক বলি। যেমন বার্থ, ডেথ, তারপর হচ্ছে গিয়ে ম্যারেজ, ডাইভোর্স, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে গিয়ে ভাইটাল স্ট্যাটিস্টিকের আন্ডারে পড়ে। তার মানে জন্ম, মৃত্যু, বিবাহ, বিচ্ছেদ, দত্তক, এগুলো হচ্ছে গিয়ে সমস্ত ভাইটাল স্ট্যাটিস্টিকের আন্ডারে পড়ে। তাহলে এখানে কোশ্চেন দেবে যে
বার্থ রেজিস্ট্রেশন বা ডেথ রেজিস্ট্রেশন বা ম্যারেজ বা ডাইভোর্স, এগুলো কার আন্ডারে পড়ে? তখন বলবে ভাইটাল স্ট্যাটিস্টিক্সের আন্ডারে এগুলো কিন্তু পড়বে। এখন এই যে ভাইটাল স্ট্যাটিস্টিক, মনে রাখবে ইংল্যান্ডের ওয়েলস, আমরা জানি ইংল্যান্ডের ওয়েলস বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে 1836 সালে প্রথম শুরু হয়েছিল। তাহলে ভাইটাল স্ট্যাটিস্টিক ইংল্যান্ডের ওয়েলসে 1836 সাল। কোথায়? ইংল্যান্ডের ওয়েলস। এগুলো যদিও পরীক্ষাতে আসে না, প্রথম শুরু হয়েছিল। তাহলে এইগুলো গেল হচ্ছে গিয়ে আমাদের যে পপুলেশন সংক্রান্ত যে ডাটা, সেই ডাটা কালেকশনের মেথড বা পদ্ধতি। এছাড়া আমি আরও লিখেছিলাম যে পপুলেশন রেজিস্টার আছে, ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন আছে, সেগুলির মাধ্যমেও কিন্তু আমরা ডাটা কালেকশন করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা আসব পপুলেশন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, জনসংখ্যার বন্টন। পৃথিবীতে জনসংখ্যার বন্টন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। ঠিক আছে, কোথাও বেশি আছে, কোথাও কম আছে। ঠিক আছে, এখন কোথাও বেশি এবং কোথাও কম, এগুলো কেন হয়েছে তোমরা সেগুলো সবাই জানো। ঠিক আছে, এখন এই যে জনসংখ্যার বন্টন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে দেখবে যেগুলো হাই ল্যাটিটিউড আছে, এগুলো কোশ্চেনটা দেয়। আমি যেগুলো আলোচনা করছি জানবে সেগুলো পরীক্ষার পারপাসে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সুতরাং এগুলো মন দিয়ে শুনবে বা লিখে নেবেন। অনেকে শুনতে ইচ্ছে করে না, লিখে নেবেন। তাহলে প্রথমেই যে সমস্ত হাই ল্যাটিটিউড আছে, হাই ল্যাটিটিউড যেগুলো আছে মানে উচ্চ অক্ষাংশ, যেখানে সারা বছরের শীত থাকে, যেমন হচ্ছে কি 70 ডিগ্রি বা 80 ডিগ্রি, 70 ডিগ্রি নয়, ধরো 70 ডিগ্রির ওপরের দিকে, অ্যাবাভ 80 ডিগ্রি, বোথ ল্যাটিটিউড। ঠিক আছে, এই যে অঞ্চলগুলো হাই ল্যাটিটিউড বলো, তারপরে হচ্ছে গিয়ে হট ডেজার্ট বলো, তারপরে হচ্ছে গিয়ে মাউন্টেন এরিয়া বলো, তার সাথে যদি আমরা দেখি ইকুইটোরিয়াল রেন ফরেস্ট বলো, তাহলে এই সমস্ত জায়গাগুলো যদি আমি দেখি হাই ল্যাটিটিউড, হট ডেজার্ট, মাউন্টেন, ইকুইটোরিয়াল রেন ফরেস্ট এরিয়া, এই সমস্ত জায়গাগুলোতে জনসংখ্যার যদি বন্টন দেখি বা জনসংখ্যার ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে এই সমস্ত জায়গাগুলোতে জনসংখ্যা খুবই কম বা নগণ্য বা থাকেই না। এবারটা বুঝতে পারছো তো? কেন থাকে না? সুবিধার জন্য থাকে না, অসুবিধা, এগুলো মানুষ বসবাসের পক্ষে অনুকূল নয়, সেগুলো আমরা ফ্যাক্টরে আসবো। এখন নর্মালি আমরা যদি দেখি ডিস্ট্রিবিউশন অফ পপুলেশনে, তাহলে আমরা কেন সেটা পরে আসবো যে কোন কোন ফ্যাক্টর এই ডিস্ট্রিবিউশনকে নিয়ন্ত্রণ করছে। এখন জেনে রাখো যে এইগুলো বা এই সমস্ত জায়গাগুলোতে জনসংখ্যার পরিমাণ কম থাকছে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা এখানে নিই, ঠিক আছে, এগুলো পরীক্ষাতে আসে, স্ট্যাটিস্টিক্যাল ডাটা নেই, কীরকম হবে দেখো। মনে রাখবে 90% লোক, কত বলছি, 90% লোক বসবাস করে 30% ল্যান্ড সারফেসের মধ্যে। কি বলছি? আচ্ছা, আমি ক্যাপিটালে লিখছি, ল্যান্ড সারফেসে। টোটাল যদি ল্যান্ড সারফেস আমি 100 বের করি, তাহলে 90% বিশ্বের জনসংখ্যার 90% লোক বসবাস করছে কোথায়? 30% যে ল্যান্ড সারফেস আছে, সেই 30% ল্যান্ড সারফেসের মধ্যে বসবাস করছে। আবার 90% জনসংখ্যা, 90% উত্তর গোলার্ধে বসবাস করে। মনে রাখবে কত? 90% পপুলেশন লিভস ইন নর্দার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, উত্তর গোলার্ধে বসবাস করে, আমি আর বসবাস করেটা লিখছি না। তাহলে 90% পপুলেশন উত্তর গোলার্ধে বসবাস করছে। আবার আমরা যদি আরেকটু ভালো করে দেখি যে মহাদেশগুলোর যে কন্টিনেন্টের যে ইন্টারনাল যে জায়গাগুলো আছে, সেই ইন্টারনাল জায়গাগুলোর থেকে মহাদেশগুলোর প্রান্তভাগ, যেগুলো সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত অঞ্চলগুলোতে, সেগুলোতে সব থেকে বেশি মানুষ বসবাস করে। ঠিক আছে, তাহলে মনে রাখবে মহাদেশের অভ্যন্তর ভাগের থেকে, এগুলো কিন্তু 1-2 করে লিখবে, এগুলোর থেকে অনেক সময় স্টেটমেন্ট দিয়ে দেয়। ঠিক আছে, অভ্যন্তর ভাগের তুলনায় মহাদেশের প্রান্তভাগে জনবসতি বেশি গড়ে ওঠে, বেশি
কি করছে, গড়ে উঠে। হয়েছে তিনটে, তাহলে এখানে ফ্র্যাকচুয়াল গেল, তিনটে ফ্র্যাকচুয়াল হয়েছে। এখানে আরো একটি জানবে যে 2/3 পপুলেশন, মানে প্রায় 75% জনসংখ্যা কি করছে, প্রায় 75% জনসংখ্যা এখানে মনে হবে 2/3, বা 2/3 হিসেব করলে কত হবে, এটা হচ্ছে গিয়ে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ হচ্ছে প্রায় 60%-এর ওপর ধরো, হ্যাঁ প্রায় 70-75 নয়, প্রায় 70%-এর একটু বেশি, ঠিক আছে, বা 70%-এর কাছাকাছি জনসংখ্যা বসবাস করে কোথায়, মনে রাখবে 20 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থের মধ্যে বসবাস করে। এগুলো কিন্তু ফ্র্যাকচুয়াল সব, 75% নয়, মনে রাখবে এটা আমি ভুল বলছিলাম, 75% নয়, অ্যাবাউট 2/3 পপুলেশন বসবাস করে 20 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থের মধ্যে, ঠিক আছে। এরপরে যদি আমরা আরও একটু ভেতরে ঢুকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে 3/4 পপুলেশন, মানে 4/3 ভাগ জনসংখ্যা তোমার হচ্ছে এশিয়া এবং আফ্রিকার মধ্যে বসবাস করে। কত, 5 নম্বরে আমরা যদি করি, 4/3 ভাগ পপুলেশন কি করছে, আফ্রিকা এবং এশিয়া মহাদেশে বসবাস করে, এশিয়া মহাদেশে বসবাস করে। ফ্র্যাকচুয়াল তাহলে দেখো, এগুলো হচ্ছে সব ফ্র্যাকচুয়াল জিনিস, ঠিক আছে। 6 নম্বরে আমরা আরও বলতে পারি, এখানে আমি লিখছি, আচ্ছা এখানেই লিখি, 6 নম্বরে আমি লিখবো যে 60% ওয়ার্ল্ড পপুলেশন, 60% ওয়ার্ল্ড পপুলেশন 10টি দেশের মধ্যে বসবাস করে। কতগুলি হলো এখানে স্টেটমেন্ট, 10টি দেশের মধ্যে বসবাস করে, বসবাস করে। এখন আমরা এই 10টি দেশ আমরা দেখব কি কি আছে। 10টি দেশের মধ্যে আমরা সিকোয়েন্স অনুযায়ী পরপর লিখব, যেমন আছে কি চায়না, তারপরে থাকবে হচ্ছে কি তোমার ইন্ডিয়া, ইউএসএ, ইন্দোনেশিয়া, ব্রাজিল। কি কি দেশগুলো থাকবে, চীন থাকবে, 2-এ থাকবে ভারত, চীন থাকবে, ভারত থাকবে, ইউএসএ থাকবে, ইউএসএ, ইন্দোনেশিয়া, 5-এ থাকবে ব্রাজিল, 5-এ থাকবে ব্রাজিল, তারপরে কি থাকবে, তারপরে পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, এগুলো লিখবে পরপর। এবার শোনো, পাকিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া, অ্যান্ড এটা ওইরকম করতে নেই, অ্যান্ড লাস্ট হচ্ছে জাপান। তাহলে দেখো কি, তাহলে হচ্ছে কি এই 10টি দেশের মধ্যে, এই 10টি দেশের মধ্যে টোটাল যে 60%, তাহলে এই 10টি দেশের মধ্যে কি হচ্ছে, 10টি দেশের মধ্যে আমার 60%, এটা কিন্তু সিকোয়েন্সে আছে, পরপর সিকোয়েন্সে আছে। এই যে 10টি আমরা দেশ দেখতে পাচ্ছি, এই 10টি দেশে টোটাল যে 60% যে ওয়ার্ল্ড পপুলেশন, কত, 60% পপুলেশন এই 10টি দেশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, ঠিক আছে। 10টি দেশের মধ্যেই 60% যে পপুলেশন, সেই পপুলেশন সীমাবদ্ধ রয়েছে। তাহলে মনে রাখবে এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখবে। এখন পরীক্ষক একটু চালাক তোমাদের থেকে, আমাদের থেকে তো অবশ্যই পরীক্ষক চালাক। পরীক্ষক কি করবেন, প্রথমে দুটো বাদ দিয়ে, চীন, ভারত বা ইউএসএ, এই 3টে বাদ দিয়ে বাকি কান্ট্রিগুলোর নাম দিয়ে দেবেন। এইবারে বলবেন যে এই যে দেশগুলো বা কান্ট্রিগুলো দেওয়া হলো, এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে পপুলেশন ওয়াইজ সাজাও। তাহলে তোমরা 10টি কান্ট্রির নাম বা 10টি দেশের নাম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ রাখবে, নাহলে কিন্তু পারবে না। হয়েছে তো? তাহলে এগুলো আমাদের গেল ডিস্ট্রিবিউশন অফ যে ওয়ার্ল্ড পপুলেশন আছে, সেই ওয়ার্ল্ড পপুলেশন, ঠিক
ঠিক আছে। এখন এখানে আরও একটি বিষয় আছে, যেমন আমাদের হাই ল্যাটিটিউড, হট ডেজার্ট, মাউন্টেন বা ইকুইটোরিয়াল ফরেস্ট যেগুলো আছে সেগুলো যেমন তোমার হচ্ছে গিয়ে জনবিরল অঞ্চল, সেরকমভাবে তোমার হচ্ছে গিয়ে নদী উপত্যকা বা সমভূমি অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু হাইলি ডেন্স পপুলেশন বা এখানে জনসংখ্যার বা জনবসতির ঘনত্ব সর্বাধিক। ঠিক আছে, এখন কেন সর্বাধিক সেগুলো ফ্যাক্টর আছে, সেগুলো ফ্যাক্টরগুলো পরপর আসবো। এখন এটা দেখে নিই যে এটা স্ক্রিনশট রাখতে পারো বা লিখে নিতে পারো। ঠিক আছে, দেশের মধ্যে বসবাস করে সব ঠিক আছে। ঠিক আছে, এইবার আমরা আসবো যে ডেনসিটি। ঠিক আছে, জনঘনত্ব। আমরা ডেনসিটি বলতে বুঝি যে পার স্কোয়ার কিলোমিটারে প্রতি বর্গ কিমিতে, এদিকে 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 প্রতি বর্গ কিমি থেকে 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করছে। ঠিক আছে, আমরা জানবো যে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বসবাস করে তাকে আমরা জনঘনত্ব বলি। এখন জনঘনত্বের শ্রেণীবিভাগ আমরা পরের ক্লাসে আসব, কারণ আমরা দেখব যে জনঘনত্বগুলো আসলো কীভাবে, বিভিন্ন টাইপসের ডেনসিটি আছে না, সেই ডেনসিটিগুলো আসলো কীভাবে, সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। এখন শুধুমাত্র জেনে রাখো যে জনঘনত্ব যেহেতু একটু জানার বিষয় আছে, যে আমাদের যে টোটাল ওয়ার্ল্ডের যে জনঘনত্ব যদি আমরা দেখতে চাই, সমগ্র পৃথিবীর জনঘনত্ব, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। 51 জন প্রতি স্কোয়ার তোমার হচ্ছে গিয়ে স্কোয়ার কিমি। ঠিক আছে, প্রতি স্কোয়ার কিমিতে 51 জন, এটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের কি জনঘনত্ব। এখন জনঘনত্বের টাইপসগুলো আমরা পরে আসবো। এখন আমরা দেখবো যে ফ্যাক্টর ইফেক্টিং পপুলেশন ডিস্ট্রিবিউশন। এই যে বিভিন্ন জায়গায় যে এরকম পপুলেশনের ডিস্ট্রিবিউশন কেন আছে, নর্মালি পপুলেশন ডিস্ট্রিবিউশনের যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, আর একটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সোশিয়াল ফ্যাক্টর বা ইকোনমিক্যাল ফ্যাক্টর, আর হচ্ছে গিয়ে তোমার কালচারাল ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে জিওগ্রাফিক্যাল আমরা যদি ফ্যাক্টরগুলো দেখি, সেই ফ্যাক্টরগুলোকে আমরা কি নর্মালি হচ্ছে গিয়ে দুটো ভাগে ভাগ করি, যে ফ্যাক্টর এফেক্টিং পপুলেশন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ফ্যাক্টর এফেক্টিং পপুলেশন ডিস্ট্রিবিউশন, যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে প্রথমে আছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। প্রথমে কি আছে? জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। অ্যান্ড সেকেন্ড আছে সোশিয়াল, কালচারাল অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার ইকোনমিক। তিনটে একসাথে লিখলাম, ইকোনমিক। হয়েছে। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরের মধ্যে কি কি আছে? জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরের প্রথমেই কি থাকবে? জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরের প্রথমেই যেটা হচ্ছে টোপোগ্রাফি বা বাংলাতে, আচ্ছা ভৌগোলিক, এটা হচ্ছে আমি ইংরেজিতে লিখছি তো, এগুলো তোমরা জানো। সোশিয়াল মানে হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক। ঠিক আছে, ভৌগোলিকের প্রথমে আছে ভূমিরূপ, তারপর আছে মৃত্তিকা, তারপর আছে জল, তারপর আছে খনিজ। আচ্ছা, প্রথমেই এখানে বলা দরকার ছিল জলবায়ু। ঠিক আছে, ঠিক আছে, এটা জলবায়ুটা আমি এখানে লিখে রাখছি, বলে দেবো জলবায়ু। তাহলে ভূমিরূপ, মৃত্তিকা, জলবায়ু, জল, খনিজ, আর হচ্ছে কি তোমার এই কটা, যেমন ভূমিরূপ, মৃত্তিকা, জল, খনিজ, আর হচ্ছে গিয়ে তোমার জলবায়ু। এখন দেখো ভূমিরূপ কিভাবে প্রভাব বিস্তার করে। ভূমিরূপ যেটা প্রভাব বিস্তার করছে সেটা হচ্ছে গিয়ে, ধরো ভূমিরূপ মানুষকে কিভাবে হেল্প করে না, যদি প্লেন সারফেস হয়, প্লেন এরিয়াতে কি হয়, নর্মালি মানুষ প্লেন এরিয়াতে থাকতে পছন্দ করে। কারণ সেখানে জমি চাষ করা সুবিধাজনক, জমি তৈরি করা সুবিধাজনক। এগুলো শুনে রাখো, এগুলো আর লিখছি না। জমি তৈরি করা সুবিধাজনক। তারপর হচ্ছে কি ট্রান্সপোর্ট, মানে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, মানে তুমি পরিবহন বা রাস্তাঘাট নির্মাণ কার্য,
সুবিধাজনক, কোনো ইন্ডাস্ট্রি সেট আপ করা সুবিধাজনক, বা ইন্ডাস্ট্রি সেট আপ করলে আশেপাশের যে সমস্ত তার অ্যাক্টিভিটিগুলো লাগবে সেই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে গিয়ে সমভূমি অঞ্চলে সুবিধাজনক, ঠিক আছে, সমভূমি অঞ্চলে সুবিধাজনক। তাহলে ভূমিরূপ এইভাবে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। এরপরে আছে দেখো জলবায়ু। জলবায়ু কিভাবে প্রভাব বিস্তার করে, ঠিক আছে না, মানুষের বেঁচে থাকার জন্যে জলবায়ু কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। কী ধরনের? যেমন ধরো সাহারা মরুভূমির অভ্যন্তরে মানুষ বসবাস করে কি? করে না। কারণ কি? এক্সট্রিম কন্ডিশন। আর ধরো আইস ক্যাপ যেগুলো আছে, আর্কটিক আছে, আন্টার্কটিকা আছে, তাহলে আর্কটিক বলো, আন্টার্কটিক বলো, এগুলোতে কি হয়েছে? এগুলোতে কি বেশি জনবসতি আছে? নেই। আবার ধরো তোমার হচ্ছে গিয়ে নিরক্ষীয় বনভূমি বা ট্রপিক্যাল রেন ফরেস্ট যে সমস্ত জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গাগুলো কি জনবসতি আছে বেশি? জনবসতি নেই। জনবসতি কোথায় আছে? যেখানে কন্ডিশনটা মানুষ বসবাসের উপযোগী সেই সমস্ত জায়গাতে। যেমন ক্রান্তীয় অঞ্চল, মানে তুমি যদি 5 ডিগ্রির ওপর থেকে চলে আসো একবারে 20 ডিগ্রি পর্যন্ত, সেটা তো ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়ে। তারপরে 22, 22.5-এর উপরে চলে গেলে সেটা তখন উপক্রান্তীয় অঞ্চল পড়ে। তাহলে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে বা নাতিশীতোষ্ণ বলয় যেগুলো আছে, যেগুলো মানুষ বসবাসের পক্ষে উপযোগী, সেই সমস্ত জায়গাগুলোতেই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে জনঘনবসতি পূর্ণ রয়েছে। এবারে মৃত্তিকা কীরকম প্রভাব বিস্তার করে না, মৃত্তিকা যেখানের মাটিটা উর্বর হয়, ফার্টাইল হয়, সেই সমস্ত অঞ্চলে মানুষ থাকতে বেশি পছন্দ করে, কারণ সেখানে চাষবাস হবে, চাষবাস করলে মানুষের আয় বাড়বে, মানুষের হাতে টাকা আসবে। তাহলে তোমার হচ্ছে গিয়ে মৃত্তিকা যদি উর্বর হয় তাহলে সেই সমস্ত অঞ্চলগুলোতে মানুষের ঘনবসতিপূর্ণ হয়। যেমন গাঙ্গেয় সমভূমি অঞ্চল, এখানে মাটি উর্বর। তারপরে হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল, এখানকার মাটি উর্বর। আবার ধরো চীনের হুয়াংহো যে অববাহিকা আছে সেইটা। আবার ধরো নীল নদ, তোমরা সবাই নাম শুনেছ, নীল নদ যে অববাহিকা, সেই নীল নদ অববাহিকার দুই পাশে কি আছে? দুই পাশে জনবসতি গড়ে উঠেছে। তাহলে এটা মৃত্তিকা গেল। এখন জল কিন্তু একটা ভাইটাল জিনিস। জল ছাড়া কিন্তু মানুষ বাঁচে না। খাবার ছাড়া তুমি কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে, 1 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারবে, কিন্তু জল ছাড়া তুমি বাঁচতেই পারবে না। জল ছাড়া তোমার ম্যাক্সিমাম ভ্যালিডিটি হচ্ছে 60 দিন। তোমার শরীরের যে জল আছে সেটা তোমাকে 7 দিন বাঁচিয়ে রাখবে। তাও কি কিছু কিছু লোক 7 দিনের আগেই কিন্তু মারা যাবে, ঠিক আছে। তাহলে জল বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ উপযোগী একটা এলিমেন্টস। সুতরাং জলের প্রাপ্যতা, এবার জল বললে তো তুমি সমুদ্রের মাঝে দ্বীপ আছে, তাহলে তো সেখানে অনেক মানুষ থাকতে পারতো, সেখানে মানুষ থাকতে পারে কি? পারে না। সমুদ্রের জল নোনা জল। তাহলে জল হচ্ছে কি যেগুলো সুপেয় জল, সেই সুপেয় জল কোথায় আছে? নদী থেকে জল আসে, সেটা সুপেয় জল। কিছু কিছু হ্রদ আছে, সেই সমস্ত জলগুলো কি? সেই সমস্ত জলগুলো সুপেয় জল। তাহলে যেখানে যেখানে সুপেয় জলের উৎস আছে, আবার কিছু কিছু মরুদ্যান আছে, মরুদ্যানেও সুপেয় জল থাকে। তাহলে কিছু কিছু জায়গাতে তোমার হচ্ছে গিয়ে যেখানে কিছু কিছু নয়, যে সমস্ত জায়গাতে সুপেয় জল আছে, যেমন নদী উপত্যকা বলো, হ্রদ উপত্যকা বলো, সেই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশটা কীরকম? আশেপাশটা হচ্ছে গিয়ে ঘন জনবসতিপূর্ণ, কারণ সেখানে জলের প্রাপ্যতা, তাদের প্রয়োজনীয় যে জলগুলো, সেই জলগুলো তারা সেখান থেকে পায়। তাহলে এটা গেল জল। ডি নাম্বারে আছে খনিজ, মানে মিনারেলস। এখন মানুষ হচ্ছে কি যে ইন্ডাস্ট্রি সেট আপ করতে গেলে, বা হচ্ছে কি তোমার যেখানে খনিজ পাওয়া যায়, ইন্ডাস্ট্রি সেট আপের পরে আসে, যেখানে খনিজ পাওয়া যায়, বিভিন্ন ধরনের লোহা বলো, ম্যাঙ্গানিজ বলো, তোমার হচ্ছে কি আরও বিভিন্ন যে সমস্ত শক্তি সম্পদ হলো, কয়লা ফয়লা যেখানে পাওয়া যায়, সেখানে কিন্তু মানুষ থাকতে প্রেফার করে। কারণ কি? সেখানে থাকলে কি হবে? সেখানে থাকলে হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবে, সেটা বিক্রি করে তারা টাকা উপার্জন করতে পারবে। যেমন ধরো সাউথ আফ্রিকা, আমাদের যে ডায়মন্ড খনি আছে, সাউথ আফ্রিকাতে যে ডায়মন্ড আছে, সেখানে কিন্তু অনেক মানুষের বসবাস, ঠিক আছে, তারা কিন্তু সেগুলো বিকে, সেগুলো যদিও সেখানে সরকারের আওতায়, কিন্তু মানুষ কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতে থাকা প্রেফার করে। আবার ধরো আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, এখানে কয়লা পাওয়া যায়। আবার ধরো ঝাড়খণ্ডের ঝরিয়া, আবার উড়িষ্যা তালচের, নোয়ামুন্ডি, বা তোমার হচ্ছে কি তোমার লোহের খনি যেগুলো আছে, বা মধ্যপ্রদেশের বালাঘাট, এই সমস্ত অঞ্চলগুলো যেহেতু মিনারেলসে ভরপুর আছে, সেখানে মানুষ সেখানে থাকতে প্রেফার করে, কারণ সেটা অর্থ উপার্জনের একটা উপায় বা
পদ্ধতি আমরা বলতে পারি। তাহলে এই সমস্ত ফ্যাক্টরগুলো গেল জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, যেগুলো হচ্ছে ভৌগোলিক কারণসমূহ কোনো একটি অঞ্চলে জনসংখ্যার যে বন্টন, সেই জনসংখ্যার বন্টন। এখন জনসংখ্যার বন্টনে সোশ্যাল, কালচার, ইকোনমিক যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো প্রভাব বিস্তার করে। প্রথমে দেখো হচ্ছে সামাজিক। সামাজিক কোনগুলো? মানুষ হচ্ছে কি সবসময় কি করে, মানুষ হচ্ছে গিয়ে সবসময় তোমার হচ্ছে গিয়ে ভালো জায়গায়, ভালো জিনিস, ঠিক আছে, ভালো ঘর, ভালো পরিবেশ, উন্নত চিকিৎসা, এই সমস্ত জায়গাতে থাকতে পছন্দ করে। তাহলে সামাজিকের মধ্যে কি হাউসিং, মানে উন্নত তোমার হচ্ছে পরিবেশ, যেটা মানে আমি তো ঘর করলে হয় না, জঙ্গলের মাঝে ঘর করলাম, যদিও সেখানে এনভায়রনমেন্ট পরিবেশ বলো, কিন্তু আশেপাশে সামাজিকতা থাকতে গেলে, আরও মানুষের সাথে ইন্টারাকশন থাকতে গেলে আমাকে এমন জায়গায় করতে হবে যেখানে মানুষগুলো যেন ভালো হয়। এমন একটা গেলাম যে জায়গা গেলাম যেখানে মানুষগুলো ভালো নয়, তাহলে তোমার কি সেখানে থাকতে ইচ্ছে করবে? সেখানে থাকতে ইচ্ছে করবে না। যেখানে মানুষজন ভালো, গুড বিহেভিয়ার তোমার সাথে আচরণ করবে, বিহেভ করবে, তাহলে তুমি সেই সমস্ত জায়গাগুলো প্রেফার করবে। এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে হেলথ ইস্যু আছে। যে সমস্ত জায়গাতে বা যে সমস্ত দেশে চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত বা ডেভেলপ, মানুষ সেই সমস্ত জায়গাতে কিন্তু তোমার হচ্ছে গিয়ে যাওয়ার চেষ্টা করে। আবার ধরো তোমার হচ্ছে গিয়ে আরও ফার্দার যে সমস্ত লিভলিহুডকে ভালো বানানোর জন্য যে সমস্ত এলিমেন্টসগুলো দরকার, সেগুলো হচ্ছে কি সবই সামাজিকের মধ্যে পড়ে। বি নাম্বার হচ্ছে সাংস্কৃতিক। সাংস্কৃতিক হচ্ছে গিয়ে মানুষের সংস্কৃতির সাথে জড়িয়েছে। তার মানে হচ্ছে কোনো ধরো আমি যদি বলি রিলিজিয়াস প্লেস বলি, ঠিক আছে, রিলিজিয়াস প্লেস বলি, যেমন ধরো বারাণসী বা কাশী, আবার ধরো তোমার হচ্ছে পুরীর জগন্নাথ ধাম, আবার ধরো তোমার হচ্ছে গিয়ে জেরুজালেম, ঠিক আছে, এই সমস্ত স্থানগুলো, বা ভ্যাটিকান সিটি, ঠিক আছে, বা হচ্ছে মক্কা বা মদিনা, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো তুমি যদি পার্সপেক্টিভে দেখবে যে এই সমস্ত জায়গাগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যে জনবসতি যেটা আছে, সেই জনবসতিটা ঘন রয়েছে, মানে জনবসতির বন্টনটা কেমন রয়েছে? ঘন রয়েছে। তাহলে আমরা এগুলো হচ্ছে সাংস্কৃতিক বিষয়, বিভিন্ন সাংস্কৃতিক যে সমস্ত এলিমেন্টসগুলো আছে, সেই এলিমেন্টসগুলো যখন কি করছে, সেই সাংস্কৃতিক এলিমেন্টসগুলো যখন মানুষকে আকর্ষণ করছে বা জনসংখ্যার বা জনবন্টনের উপর প্রভাব বিস্তার করছে, তখন সেগুলোকে আমরা সাংস্কৃতিক উপাদান বলছি। যে এক্সাম্পলগুলো বললাম সেগুলো মনে রাখবে, জেরুজালেম বললাম, ভ্যাটিকান সিটি বললাম, বারাণসী বললাম, ঠিক আছে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইকোনমিক। ইকোনমিক কি? ইকোনমিক হচ্ছে গিয়ে অর্থনৈতিক। মানুষের বেঁচে থাকার জন্য যেমন জলের দরকার, খাবারের দরকার, খনিজের দরকার, সেরকম বেঁচে থাকার জন্য আরেকটি কী দরকার? টাকার দরকার, ঠিক আছে। এখন টাকা কোথায় হবে? টাকা যেখানে ইন্ডাস্ট্রি আছে, যেখানে কলকারখানা আছে, যেখানে কাজবাজ বেশি হয়, যেখানে পয়সা বেশি বেতন দেয় যে সমস্ত কোম্পানি, মানুষ কী করবে? সেই সমস্ত জায়গাতে চলে এলে। যেমন কিছুদিন আগেই বা কয়েক বছর আগেই মানুষের দুবাই বা সৌদি আরব যাওয়ার টেন্ডেন্সি একটা দেখা দিয়েছিল। ওখানে মানুষ কাজ পাচ্ছিল, ওখানকার যে বেতন বেশি, টাকা বেশি, ঠিক আছে, সেই জন্য অনেক মানুষ কী করছিল? সেখানে চলে যাচ্ছিল। আবার ধরো জাপানের যে ইয়াকোহামা, ঠিক আছে, বা টোকিও, এই সমস্ত জায়গাতেও যেগুলো তোমার হচ্ছে গিয়ে টেকনোলজি নির্ভর লেবারের দরকার হয়, বা হচ্ছে গিয়ে তোমার মানুষের দরকার হয়, বা সফটওয়্যার বেস মানুষের দরকার হয়, তারা তখন সেখানে পাড়ি দেয়। সেরকমভাবে যদি আমেরিকার কথা বলি, আমেরিকা, তার মানে হচ্ছে গিয়ে মানুষকে ইকোনমিক্যালি মানুষ ইকোনমিক্যালি অনেকটা জড়িয়ে আছে। মানুষ সবসময় টাকা সবসময় চায় এমনটা নয়, মানুষের টাকা প্রয়োজন। সেই টাকার প্রয়োজন বা টাকার তাগিদেই কোনো একটা শিল্পাঞ্চল বা কোনো একটা দেশে মানুষ কিন্তু পাড়ি দেয়। যখনই দেশে পাড়ি দিচ্ছে, কোনো একটা জায়গাতে যাচ্ছে, তখনই কি জনসংখ্যার যে হচ্ছে গিয়ে তোমার ডিস্ট্রিবিউশনটা, সেই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে গিয়ে পাল্টে যাচ্ছে, কোথাও বেড়ে যাচ্ছে, কোথাও কমে যাচ্ছে। তাহলে এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং পপুলেশন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এইবার আমরা দেখব যে হচ্ছে গিয়ে পপুলেশন চেঞ্জ। এই যে পপুলেশন চেঞ্জ জিনিসটা কি, যেটা আমি বললাম যে পপুলেশনটা পাল্টে যাচ্ছে, তাহলে এই ফ্যাক্টরগুলো মনে রাখবেন। অনেক সময় ফ্যাক্টরগুলো দেয় যে পপুলেশনের ডিস্ট্রিবিউশন কোন কোন ফ্যাক্টরগুলো প্রভাব বিস্তার করে, ঠিক আছে। এখন পপুলেশন চেঞ্জ, পপুলেশন চেঞ্জ, এখন পপুলেশন চেঞ্জ জিনিসটা কি? পপুলেশন চেঞ্জ মানে হচ্ছে গিয়ে কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলে একটি নির্দিষ্ট সার্টেন টাইমে জনসংখ্যার যে বাড়া কমা, সেই জনসংখ্যার বাড়া কমাকে কি বলা হয়? পপুলেশন চেঞ্জ। কি বললাম? কোনো একটি দেশ বা কোনো একটি স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে, সেটা 1 বছর হোক, সেটা 2 বছর হোক, সেই অঞ্চলটার জনসংখ্যার
যে হ্রাস ও বা বৃদ্ধি হয়েছে, সেই হ্রাস বা বৃদ্ধিটাকে কি বলা হচ্ছে? পপুলেশন চেঞ্জ বা জনসংখ্যার পরিবর্তন বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে, জনসংখ্যার পরিবর্তনে মনে রাখবে তিনটে উপাদান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কি কি উপাদান গুরুত্বপূর্ণ? মনে রাখবে প্রথম উপাদান হচ্ছে গিয়ে বার্থ রেট, বার্থ রেট লিখবে বা বার্থ লিখবে, তারপরে ডেথ লিখবে, তারপরে কি লিখবে? তারপরে লিখবে হচ্ছে গিয়ে তোমার বার্থ লিখবে, ডেথ, মাইগ্রেশন, পরিব্রাজন। ঠিক আছে, তাহলে ডেথ, মাইগ্রেশন, এই তিনটে উপাদান কোনো একটি স্থানের পপুলেশন যে চেঞ্জ, পপুলেশন চেঞ্জকে প্রভাবিত করে। ঠিক আছে, এইবারে দেখো আমরা যদি টোটাল ওয়ার্ল্ডের পপুলেশন চেঞ্জ দেখি, আমরা কোনো একটা তো দেশের দেখবো না, আমরা দেশের শুধুমাত্র ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে দেখব। তাহলে পপুলেশন চেঞ্জ যদি আমরা দেখি কোনো একটা দেশ নয়, আমাদের সমগ্র বিশ্বের কথা ভেবে যদি দেখি, তাহলে আমরা দেখব 1800 সাল পর্যন্ত, মানে 1800 সাল পর্যন্ত জনসংখ্যার পরিবর্তন কিন্তু সেইভাবে হয়নি। জনসংখ্যার পরিবর্তন কিন্তু সেইভাবে হয়নি। কখন? 1800 সাল পর্যন্ত। আমরা যদি গতি প্রকৃতি দেখি, সরি, 1804 সালে যদি আমরা দেখি, 1804 সালে যদি আমরা দেখি, মানে 18 সালে 900 মিলিয়ন ছিল। 1804 সালে যদি আমরা জনসংখ্যা দেখি তাহলে ছিল 1 বিলিয়ন। কি ছিল? 1 বিলিয়ন। কত ছিল? 1 বিলিয়ন। এটা মনে রাখো, কারণ 1 বিলিয়ন টোটাল ওয়ার্ল্ডের পপুলেশন ছিল, টোটাল ওয়ার্ল্ডের পপুলেশন ছিল 1 বিলিয়ন। এর 150 বছর পর, 150 বছর পরে মানে হচ্ছে 150 মানে হচ্ছে কি 1959, তাই তো? 150 1959 কি হয়েছে? 1959 জনসংখ্যা হয়েছে হচ্ছে কি তোমার 3 বিলিয়ন। কি হয়েছে? 3 বিলিয়ন। তার মানে জনসংখ্যার বিস্ফোরণ হয়েছে। কেন হয়েছে? না ডেথ রেট কমে গেছে। ডেথ রেট এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে জনসংখ্যা বিস্ফোরণ কেন হয়। ঠিক আছে, এখানে মনে রাখবে যে ডেথ রেট ফল করে, ডেথ রেট ফল করে এবং বার্থ রেট হাই থাকে। এই জন্য হচ্ছে গিয়ে তোমার পপুলেশন এক্সপ্লোশন হয়। ব্যাপারটা বুঝতে পারছি তো? কি হয়েছে? ডেথ রেট হচ্ছে গিয়ে তোমার কমে যাবে, কারণ ডিউ টু মেডিকেল ইস্যু, মানে মেডিকেল ব্যবস্থায় বা চিকিৎসা ব্যবস্থায় উন্নত প্রযুক্তি বা বিভিন্ন ওষুধপাতি বা মারণ যে রোগগুলো আছে তাদের ভ্যাকসিন বা ওষুধ বেরিয়ে যাওয়ার ফলে কী হয়েছে? ডেথ রেট কমে যায়, কমে গেছে বা কমে যায়, এবং তার সাথে সাথে ডেথ রেট কমলেও বার্থ রেটটা কমে না। এই জন্যে কী হবে? জন্মহার বেশি আছে অথচ মৃত্যুহার কমে গেছে। তার মানে কি টোটাল যে পপুলেশনটা, সেই পপুলেশনটা আমাদের বাড়ছে। এই যে এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে জন্মহার এবং মৃত্যুহারের যে পার্থক্য, জন্মহার মাইনাস মৃত্যুহার, মাইনাস মৃত্যুহার, এর যে ডিফারেন্সটা ইয়ারলি, ঠিক আছে, জন্মহার এবং মৃত্যুহারের যে ডিফারেন্স ইয়ারলি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি। মনে রাখবো তাহলে, প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিকভাবে। তার মানে জন্মহার এবং মৃত্যুহারের মাইনাসের ফলে জনসংখ্যার যে বৃদ্ধিটা হচ্ছে, তখন সেটাকে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি আমরা বলছি। তাহলে আমরা যেটাতে ছিলাম সেটার পরে আসছে, এটা আমি লিখে রাখলাম। 1959 সালে কত থাকছে? 3 বিলিয়ন থাকছে। এরপরে হচ্ছে গিয়ে 1940 বছর পর 1999 সালে জনসংখ্যা কত হয়েছিল? 6 বিলিয়ন। তার মানে ডবল হয়ে গেছে। 40 বছরে কিন্তু ডবল জনসংখ্যা হয়ে গেছে, হয়েছে 1999 সালে। এরপরে এস্টিমেট কি করেছিলেন? এস্টিমেট একটা করেছিলেন যে 2025 সাল নাগাদ এই জনসংখ্যা হতে পারে, এখন তো 24 সাল চলছে, এখনই 8 বিলিয়ন হয়ে গেছে। কত? 8 বিলিয়ন। 8 বিলিয়ন তো ছাড়িয়ে গেছে, এখনই 8 বিলিয়ন ছাড়িয়ে গেছে। 2025 যেটা হওয়ার কথা ছিল সেটা 23-এই হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো তো কী হারে জনসংখ্যা বাড়ছে। তাহলে এটা গেল হচ্ছে গিয়ে 1804 থেকে 2025 সাল পর্যন্ত, 2025 একটা প্রজেক্টেড, এবং এই জনসংখ্যার গতি প্রকৃতি। তার মানে বিভিন্ন সময় বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে যে জনসংখ্যার যে বৃদ্ধি হয়েছে
সেই জনসংখ্যা বৃদ্ধি, এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু ওগুলো আসে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখবো যে পপুলেশন চেঞ্জকে কে প্রভাবিত করছে, বার্থ রেট এবং ডেথ রেট। আমরা দেখছি যদি বার্থ রেট এবং ডেথ রেট যদি সমান হয়, বার্থ রেট এবং ডেথ রেট যদি সমান হয়, তাহলে কি হবে, জনসংখ্যা বৃদ্ধি পাবে কি, সেই হারে পাবে না। কিন্তু একটা বেড়ে যদি একটা কমে যায়, তখনই কিন্তু পপুলেশন চেঞ্জটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, ঠিক আছে। যদি ডেথ রেট কমে যায়, বার্থ রেট বেশি থেকে জনসংখ্যা বাড়বে, ঠিক আছে। আবার যদি দুটোই কমে যায়, বার্থ রেটও কমে যায়, ডেথ রেটও কমে যায়, তাহলে জনসংখ্যা বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে না। আবার ধরো ডেথ রেট যদি জিরো হয়ে যায়, জিরো তো হবে না, একবারে ডিক্লাইন, একবারে কমে গেল, বার্থ রেটও কমে গেল, তখন জনসংখ্যা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে, জনসংখ্যা নেগেটিভ হয়ে যাবে। এইবারে মাইগ্রেশন কি করছে, মাইগ্রেশনও হচ্ছে কোনো একটি দেশের জনসংখ্যার যে টোটাল নাম্বার অফ পপুলেশন, সেটার উপর প্রভাব বিস্তার করছে। কীভাবে প্রভাব বিস্তার করছে, আমরা মাইগ্রেশন আমরা জানি যে দুই রকম হতে পারে, একটা আউট মাইগ্রেশন আর একটা হচ্ছে ইন মাইগ্রেশন, ঠিক আছে। ইন মাইগ্রেশনকে, যারা ইন মাইগ্রেশন করে তাদেরকে ইমিগ্রেন্ট বলে, আর যারা আউট মাইগ্রেশন করে তাদেরকে এমিগ্রেন্ট বলে, ঠিক আছে, বা এটাকে এমিগ্রেশন বলা হয়। কি বলা হয়, এমিগ্রেশন। আর ইনটাকে কি বলা হয়, ইমিগ্রেশন। স্পেলিংটা আমি বোধ হয় ঠিক লিখলাম, স্পেলিংটা দেখো ইমিগ্রেশনের, ঠিক আছে। এইবারে দেখো ইমিগ্রেশন যেটা লিখেছি, ঠিক আছে, আচ্ছা একটা এম হবে, ইটাতে একটা এম হবে, ঠিক আছে, আইটাতে দুটো এম হবে। এই যে আউট মাইগ্রেশন এবং ইন মাইগ্রেশনের ফলে কোনো একটা দেশের কিন্তু জনসংখ্যা বৃদ্ধি হয়। যেমন ধরো আউট মাইগ্রেশন মানে বেরিয়ে যাওয়া, ইন মাইগ্রেশন মানে ঢোকা, ঠিক আছে। আউট মাইগ্রেশন মনে রাখবে, এখানে আমরা যদি দেখি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে, তো সুদান বলে একটি দেশ আছে, সুদান, সেই দেশটিতে আউট মাইগ্রেশনের ফলে কি হয়েছে, সেই দেশটিতে আউট মাইগ্রেশনের ফলে জনসংখ্যার লস হচ্ছে, মানে প্রচুর পরিমাণ সেই দেশ থেকে বিভিন্ন কারণে, রাজনৈতিক অস্থিরতা বা অন্যান্য সব কারণে সেই সমস্ত জায়গাটার থেকে মানুষ কিন্তু বেরিয়ে যেতে চাইছে। এটা হচ্ছে কি সুদান, এটা নামটা মনে রাখবে, সুদান পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে বিশ্বের কোন দেশটিতে সব থেকে বেশি পরিমাণে আউট মাইগ্রেশন হচ্ছে, না সুদান। এখন ইন মাইগ্রেশনের কথা বলি যদি, তাহলে ইন মাইগ্রেশন মানে হচ্ছে ইনকামিং, যেখানে মানুষ ঢুকছে। তাহলে কোন কোন জায়গায় মানুষ ঢুকছে, আমরা জানি মানুষ উন্নত যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলোতে মানুষ যায়, যেমন ইউএসএতে যায়, যেমন কানাডাতে যায়, যেমন ইউকেতে যায়, যেমন জাপানে যায়। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে কি মানুষ বাইরে থেকে গিয়ে যে ওইখানের যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যাটার যে পরিমাণটা আছে, সেই পরিমাণটাকে ডেভেলপ করে। তার মানে আমরা বলতে পারি আন্তর্জাতিক যে মাইগ্রেশন আছে, সেই আন্তর্জাতিক মাইগ্রেশনের ফলে কোনো একটা দেশের জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, আবার আউট মাইগ্রেশনের ফলে কোনো একটা দেশের জনসংখ্যা কমে যেতে পারে। তাহলে ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে কি পপুলেশন চেঞ্জ, হয়েছে। তাহলে এই যে এটাকে বার্থ রেট এবং ডেথ রেটটাকে ধরে আমরা প্রাকৃতিক যে জনসংখ্যা, ন্যাচারাল পপুলেশন যে গ্রোথ, ঠিক আছে, সেটাকে বলা হয়েছে আর কি। এবার আমরা দেখব প্যাটার্নস অফ পপুলেশন চেঞ্জ, মানে যে পপুলেশন চেঞ্জটা সেই প্যাটার্নটা কীরকম, খুব দ্রুত হচ্ছে না কম হচ্ছে, ঠিক আছে। প্যাটার্নস অফ পপুলেশন চেঞ্জ, তাহলে আমরা এখানে লিখে দেবো প্যাটার্নস অফ পপুলেশন চেঞ্জ, মানে এই পপুলেশন যে চেঞ্জটা হচ্ছে সেটা কম হচ্ছে না সেটা বেশি হচ্ছে। তাহলে প্যাটার্নস অফ পপুলেশন চেঞ্জ, প্যাটার্নস অফ পপুলেশন চেঞ্জ, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে পপুলেশন চেঞ্জ হয়, কোথাও বেশি হয়, কোথাও কম হয়। তার মানে কোনো একটা জায়গাতে হাই গ্রোথ রেট থাকবে, হাই গ্রোথ থাকবে, আবার কোনো একটা জায়গাতে লো গ্রোথ থাকবে, রেট লিখো এগুলোতে, ঠিক আছে, রেট। তাহলে যেগুলো উন্নয়নশীল দেশ আছে, বিশেষ করে আফ্রিকান যে সমস্ত কান্ট্রিগুলো আছে, যেমন ধরো নাইজেরিয়া, কেনিয়া, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে কি হচ্ছে, এখানে এর কিছু বছর আগে, মানে ধরো
সাল বা 2004-5 সালের দিকে এদের এখানে কি ছিল, জনসংখ্যার যে বৃদ্ধি, ঠিক আছে, 4-5 সালে এই জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে গিয়ে খুবই দ্রুত, তোমার জনসংখ্যার যে জন্মহার এবং বৃদ্ধি হার খুবই বেশি ছিল আফ্রিকান যে কান্ট্রিগুলোতে। কিন্তু বর্তমানে কি হয়েছে, চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, গ্লোবালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা সেখানে পৌঁছেছে। তার ফলে কি হয়েছে, আফ্রিকান বিশেষ কিছু কান্ট্রি, সব কান্ট্রি তো আর নয়, বিশেষ কিছু কান্ট্রি, সেই সমস্ত জায়গাগুলোতে ডেথ রেটটা অস্বাভাবিকভাবে কম হয়ে গেছে। এবারে ডেথ রেটটা যে অস্বাভাবিকভাবে কম হয়ে গেছে, কিন্তু সেখানে বার্থ রেটটা কম হয়নি। তার ফলে কি হয়েছে, সেই সমস্ত দেশগুলোতে, আফ্রিকান কিছু কিছু কান্ট্রি, যেমন কেনিয়ার কথা বললাম, নাইজেরিয়ার কথা বললাম, এই সমস্ত কান্ট্রিগুলোতে কি হয়েছে, এই সমস্ত কান্ট্রিগুলোতে জনসংখ্যার যে বৃদ্ধিটা, মানে পপুলেশন যে চেঞ্জটা সময়ের সাথে সাথে, সেটা অনেক বেশি। তাহলে কেনিয়া মনে রাখবে কি, কেনিয়া, এটা কিন্তু পরীক্ষাতে আসে, কেনিয়াতে হচ্ছে গিয়ে হাই গ্রোথ রেট দেখা যায়, ঠিক আছে। আবার লো গ্রোথ রেট কোথায় দেখা যায়, তাহলে যেমন কিছু কিছু জায়গাতে উচ্চ জন্মহার আছে, উচ্চ মৃত্যুহার আছে, বা মৃত্যুহার কমেছে, তাই জন্য সেখানে হাই গ্রোথ রেট দেখা দিয়েছে। আবার কিছু কিছু জায়গাতে লো গ্রোথ রেট আছে। লো গ্রোথ রেট কি করে হয়েছে না, এখানে চিকিৎসা ব্যবস্থার উন্নত, খুবই উন্নত, খুব তোমার হচ্ছে গিয়ে টেকনোলজি বেস, ঠিক আছে, অনবরত সেখানে গবেষণা রিসার্চ চলছে, তার ফলে ডেথ রেট অনেক কমে গেছে। ডেথ রেট কমার সাথে সাথে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে কি জনসংখ্যার মানুষের মধ্যে সচেতনতা বা কর্মব্যস্ততা বা সন্ততির যে চাহিদা, তার আকাঙ্ক্ষা মানুষের কমে গেছে। তার ফলে কি হয়েছে, তার ফলে এখানের যে পপুলেশন চেঞ্জের যে প্যাটার্নটা, সেটা অনেক স্লো হয়ে গেছে, স্লো ডাউন হয়ে গেছে। ধরো সেখানে 1 বছরে পপুলেশন আছে 100 জন, ঠিক আছে, 100 জন, 5 বছর পর সেখানে পপুলেশন হচ্ছে 103 জন। তাহলে দেখো কত কম। অথচ তো কেনিয়াতে হয়তো সেখানে পপুলেশন আছে 1 বছরে 100 জন, 5 বছরে তখন সেটা হয়ে গেছে 200 জন। তাহলে এখানে পপুলেশন গ্রোথ রেট বেশি হচ্ছে, ঠিক আছে। কারণ পপুলেশন চেঞ্জটা এখানে খুব দ্রুত হচ্ছে, এখানে কিন্তু পপুলেশন যে চেঞ্জটা সেটা অনেকটা কম হচ্ছে। তাহলে এরকম একটি কান্ট্রি কি, এরকম একটি কান্ট্রি হবে জাপান। এগুলো এক্সাম্পলগুলো মনে রাখবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের যে পপুলেশন প্যাটার্নস অফ পপুলেশন চেঞ্জ, ঠিক আছে। আবার এরপরে আছে কি কম্পোজিশন অফ পপুলেশন। আচ্ছা, এই কম্পোজিশন অফ পপুলেশন আমরা পরে যাব, আজকে আর বিশেষ আলোচনা করব না। আর একটু বিষয় তোমাদেরকে আলোচনা করে দিই। দেখো, এই যে আমাদের যে মানুষের সৃষ্টি কোথায় হয়েছিল, মানুষের সৃষ্টি হয়েছিল মনে রাখবে, মানুষের সৃষ্টি হয়েছিল কোথায়, পূর্ব আফ্রিকাতে। পূর্ব আফ্রিকার কোনো একটি জায়গাতে, পার্টিকুলার কোনো একটি জায়গাতে মানুষের সৃষ্টি হয়েছিল, পূর্ব আফ্রিকার কোনো একটি জায়গাতে। কখন না, টার্সিয়ারি যুগের ঠিক আগে, টার্সিয়ারি যুগ থেকে মানুষের যে বিবর্তন, সেই বিবর্তন শুরু হয়েছিল, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, এটা প্রথমেই বলা দরকার ছিল যে আমাদের যদি হিউম্যান ইভলিউশন দেখি, মানুষের যে আমরা বিবর্তন দেখি, তাহলে সেই বিবর্তন কোথায় শুরু হয়েছিল, সেই বিবর্তন শুরু হয়েছিল টার্সিয়ারি যে পিরিয়ড আছে, সেই টার্সিয়ারি পিরিয়ড থেকে মানুষের বিবর্তন শুরু হয়েছিল, ঠিক আছে। এখন মানুষের যে অ্যানসেস্টর যারা ছিলেন, তাদের উৎপত্তি কোথায় হয়েছিল, তাদের উৎপত্তি বা তারা অরিজিনেট হয়েছিলেন, তারা হচ্ছে গিয়ে তোমার পূর্ব আফ্রিকার কোনো একটি জায়গাতে। এখন সেই পূর্ব আফ্রিকা থেকে সারা বিশ্বে মাইগ্রেশন করে যে জনসংখ্যা, মানুষের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা ছড়িয়ে গেছে। কেন মাইগ্রেশন করেছিলাম, মানুষের রক্তে মাইগ্রেশন মিশে আছে। মানুষ সব সময় ভালো জায়গায় থাকবো, খাদ্যের সন্ধান বা বাসস্থানের সন্ধান বা বেটার জলবায়ুর সন্ধানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ট্রাভেল করেছে। সেই ট্রাভেলের ফলেই মানুষের যে সারা পৃথিবীব্যাপী জনসংখ্যার যে বন্টন, সেই জনসংখ্যার বন্টন হয়েছে। এখন মানুষের যদি আমরা ইভলিউশনের যদি আমরা ইয়েটা দেখি, তোমার হচ্ছে গিয়ে ট্রিটা দেখি, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে প্রথমে কি, একবারে প্রথম থেকে দেখছি, এইভাবে প্রথম থেকে দেখছি। প্রথমে থাকবে রামাপিথেকাস, কি রামাপিথেকাস। দ্বিতীয় নাম্বার থাকবে অস্ট্রালোপিথেকাস। তারপর কি থাকবে
তারপর থাকবে হোমো হেবিলাস, ঠিক আছে, হোমো হেবিলাস। হয়েছে। তারপরে থাকবে নিয়েন্ডারথাল, এর মাঝে কিন্তু অনেক আছে। নিয়েন্ডারথাল, তারপরে কি থাকবে হোমোসেপিয়েন্স। যেমন হোমোসেপিয়েন্সের উন্নত যে প্রজাতি, যেটা আমরা, আমাদের অ্যানসিস্টার হচ্ছে হোমোসেপিয়েন্স, মানে হোমো, হোমো মিনস হচ্ছে হিউম্যান, আমাদের অ্যানসিস্টার হচ্ছে গিয়ে হোমো, ঠিক আছে, তার অ্যানসিস্টার মানে হোমোসেপিয়েন্সের অ্যানসিস্টারকে নিয়েন্ডারথাল, তাহলে হোমোসেপিয়েন্স। বর্তমানেরটাকে কি বলে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, মডার্ন ম্যান যারা সেটাকে কি বলে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স বলা হয়। তাহলে আমরা হোমোসেপিয়েন্স থেকে এসেছি। তাহলে হোমোসেপিয়েন্স বা মডার্ন ম্যান, মডার্ন ম্যানের যদি আসল অ্যানসিস্টার দেখো, আসল অ্যানসিস্টার হচ্ছে নিয়েন্ডারথাল। এই যে এইগুলো হোমো হেবিলাস, অস্ট্রালোপিথেকাস, রামাপিথেকাস, এগুলো যে একেবারেই আমাদের যে হোমোসেপিয়েন্স নয়, ঠিক আছে, এগুলো মানুষের মতন দেখতে এক ধরনের বানরেরই প্রজাতি বা শিল্পাঞ্জি বা গরিলার প্রজাতি, ঠিক আছে, রামাপিথেকাস বল মানুষের মতনই, হয়তো তাদের মাথার যে ক্যাপাসিটি এগুলো আলাদা, এগুলো হচ্ছে কি তোমাদের নৃতত্ত্ব বিজ্ঞানে এগুলো পড়ার বিষয়, ঠিক আছে, তাদের মাথার ক্যাপাসিটি কত সিসি, ঠিক আছে, তাদের বিচার ভাবনা চিন্তা করার কত ক্যাপাসিটির ভিত্তিতে কিন্তু এগুলো ভাগ্য বিভিন্ন বেস আছে, সেই বেসের উপর কিন্তু ভাগগুলো করা হয়, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে এই পিথেকাস বলো, অস্ট্রালোপিথেকাস বলো, এগুলো এক একটা প্রজাতি, হিউম্যানের প্রজাতি। যেমন আমরা অ্যাজ পার এক্সাম্পল বলি, ধরো একটা গাছের বিভিন্ন রকম প্রজাতি থাকে, ঠিক আছে, যেমন দেখবে বাড়িতে বিভিন্ন ধরনের পিঁপড়ে দেখা যায়, তার মানে কি বিভিন্ন ধরনের পিঁপড়ের প্রজাতি আছে। আর মানুষেরই ধরো মানুষ বিভিন্ন রকম, কেউ কালো হয়, কারো ঠান্ডা এরিয়ার হয়, তাহলে সেগুলো মানুষের বিভিন্ন প্রজাতি। বা আফ্রিকান যেগুলো হয়, যেগুলো নেগ্রিডো শ্রেণীর হয়, তাদের মুখ দেখে বড় বড়, আমাদের সাথে আমাদের মতন কি হয়েছে, আমাদের মতন সেগুলো নয়, তাহলে সেগুলো বিভিন্ন কারণে হয়েছে, এইবারে মিশ্রণে হয়েছে, ঠিক আছে, ক্রসের ফলে হয়েছে, তাহলে তোমার হচ্ছে গিয়ে এক প্রজাতির সাথে অন্য প্রজাতির যখন তোমার হচ্ছে মিলন হয়েছে, ইন্টিমেট হয়েছে, তখন সেই প্রজাতিটার বিবর্তন হয়েছে, ডিএনএ যখন তাদের অ্যাড হয়েছে, সেই ডিএনএ অ্যাডের ফলে বিভিন্ন প্রজাতির মানুষের সৃষ্টি হয়েছে। তাহলে মনে রাখবে হোমোসেপিয়েন্সের বা হোমোসেপিয়েন্স মানে হচ্ছে কি মানুষ, মানে এখান থেকেই আমাদের যে হোমোসেপিয়েন্স যে প্রজাতিটা, সেই প্রজাতি থেকেই কিন্তু মডার্ন মানুষের উৎপত্তি। ব্যাপারটা বুঝতে পারছো তো? এখন এই হোমোসেপিয়েন্সের কাছাকাছি কি ছিল, এগুলো একটাও ছিল না, কিন্তু এগুলো একটাও ছিল না মানুষের মতো দেখতে বা মানুষের কাজ করবে তার মতো, একটাও ছিল না, একটাই ছিল, সেটা যে নিয়েন্ডারথাল। নিয়েন্ডারথাল, নিয়েন্ডারথালকে বলা হয় মানুষের আদি পূর্বপুরুষ। বুঝতে পারছো তো আমি কি বললাম? বিভিন্ন প্রজাতি দেখবে পৃথিবীতে, একটি জীবের বিভিন্ন রকম প্রজাতি আছে। মাছেরই দেখবে কত রকমের মাছ আছে, তার মানে কি মাছের বিভিন্ন প্রজাতি আছে। প্রত্যেকটি জীবের বিভিন্ন রকম প্রজাতি আছে, ঘোড়ার বিভিন্ন রকম প্রজাতি আছে, উদ্ভিদের বিভিন্ন রকম প্রজাতি, মানে একটি জিনিসেরই মাছের বিভিন্ন যেমন প্রজাতি থাকছে, ঘোড়ার বিভিন্ন বা গাধার বিভিন্ন, ঠিক আছে, প্রত্যেকটা জীবেরই বিভিন্ন প্রজাতি আছে, সেরকম মানুষেরও বিভিন্ন প্রজাতি ছিল। তার মধ্যে থেকে যারা, এতগুলোর মধ্য থেকে যারা ডেভেলপ করে গেছে তাদেরকেই হোমোসেপিয়েন্স বলা হচ্ছে। ব্যাপারটা বুঝতে কি হয়েছে, এতগুলোর মধ্য থেকে যারা ডেভেলপ করেছে, বাকিগুলোকে বলেনি কেন, বাকিগুলো ডেভেলপই করতে পারেনি, প্রতিকূল পরিবেশে নিজেদেরকে মানিয়ে উঠতে পারেনি, তাই জন্য সেগুলোর থেকে মানুষ হয়নি, ঠিক আছে। এদের অস্তিত্ব আজও, এখন এদের অস্তিত্ব নেই, কিছু কিছু হয়তো আমরা পাবো, তাদের এনসিস্টর হিসেবে পাবো, হয়তো ডিএনএ টেস্ট করতে হবে, আফ্রিকান কোনো জায়গাতে সেগুলো হয়তো পাবো, রামাপিথেকাসের কঙ্কাল আছে সেগুলো পাবো, তাদের ডিএনএ যেগুলো আলাদা ব্যাপার আছে। মনে রাখবে এখানে এটুকুই যে হোমোসেপিয়েন্সের হচ্ছে গিয়ে এনসিস্টার হচ্ছে নিয়েন্ডারথাল। নিয়েন্ডারথালদের ভাবনা চিন্তা করার ক্ষমতা বা মাথার ক্যাপাসিটি সিসিতে হয়, তাহলে মাথার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে হোমোসেপিয়েন্সের মতো, ঠিক আছে। আমাদের মডার্ন ম্যান কি, মডার্ন ম্যান হচ্ছে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। মডার্ন ম্যান বা আধুনিক মানুষ কি হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, ঠিক আছে, হোমো সেপিয়েন্স এবং সেপিয়েন্স। এবারে এদের বিভিন্ন প্রজাতি আছে, যেমন ধরো রামাপিথেকাস কত থেকে কত বছর আগে, যেমন আজ থেকে যদি তুমি 16 থেকে 18 মিলিয়ন বছর আগে চলে যাও, তখন তুমি রামাপিথেকাস পাবে। তারপরে 5 মিলিয়ন আগে তোমার হচ্ছে অস্ট্রালোপিথেকাস পাবে। তো সেগুলো আর অত তোমার জানার দরকার নেই, তাহলে ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে গিয়ে
তাহলে এখানে মনে রাখবে যে টার্সিয়ারি যুগ থেকে, মানে টার্সিয়ারি যুগ থেকে মানুষের বিবর্তন শুরু হয়েছিল। ঠিক আছে, এখনো পর্যন্ত বিবর্তন কিন্তু হচ্ছে, যত দিন যাবে তত বেশি বিবর্তন হবে। বিবর্তনের ফলেই হচ্ছে গিয়ে এত টেকনোলজি রিভলভ হচ্ছে, উৎপত্তি হচ্ছে, মানুষের চিন্তা ভাবনা করার ক্ষমতা, বা আরও বেশি করে কি করে মানুষের কাজে লাগানো যায়, বা এগুলোর ইফেক্টিভনেস বিভিন্ন যন্ত্রপাতির কি করে বাড়ানো যায়, সেই নিয়ে কিন্তু চিরন্তর তোমার গবেষণা চলছে। এই গবেষণা কেন চলছে? তার মানে মানুষের মস্তিষ্কের বিবর্তন হচ্ছে, আরও যত দিন যাবে আরও বেশি বিবর্তিত হবে। ঠিক আছে, আরও বেশি করে আমরা এখন কীরকম কত সুন্দরভাবে থাকে, গরম লাগলে এসি চালিয়ে দিই, ফ্যান চালিয়ে দিই, হয়তো কোনো একটা সময় আসবে কিছু বলতে হবে অটোমেটিক্যালি তোমার অটোমেটিক্যালি সেন্সার লাগানো থাকবে, যখনই গরম করবে অটোমেটিক্যালি চলে যাবে। সময়ের সাথে সাথে কিন্তু সবই সম্ভব। তাহলে এই যে সম্ভব হচ্ছে, কারণ মানুষের যে বিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে যে বিবর্তন হচ্ছে, সেই বিবর্তনের ফলেই কিন্তু এত কিছু সম্ভব হচ্ছে। হয়েছে? তাহলে দেখো, আজকে আমরা হিউম্যান জিওগ্রাফির বিভিন্ন যে ব্রাঞ্চগুলি আছে সেই ব্রাঞ্চগুলো দেখলাম, পপুলেশন ডিস্ট্রিবিউশন দেখলাম, পপুলেশনের যে চেঞ্জ হচ্ছে তার গতি প্রগতি দেখলাম, পপুলেশন চেঞ্জের প্যাটার্ন দেখলাম, এবং লাস্টে আমরা দেখলাম যে মানুষের যে তোমার প্রজাতিগুলো আছে, কোন প্রজাতিটা ইভলভ হয়ে এসছে সেইগুলো। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা করব বিভিন্ন ডেনসিটি, পপুলেশন যে ডেনসিটি আছে তার সাথে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের যে বার্থ রেটের টাইপস আছে, ডেথ রেটের যে টাইপসগুলো আছে সেগুলো, তার সাথে আমরা করব হচ্ছে গিয়ে তোমার মাইগ্রেশন আমরা শুরু করব। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি।